প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। মনটা ভালো নেই, অনেক দিন ধরে বাসায় বসে আছি। মনে হয় তোমাদেরও একই অবস্থা। সারাদিন বাসায় বসে থাকতে থাকতে কেমন যেন একটা বিতৃষ্ণা এসে যায়। তো যা হোক, দেশের এই ক্রান্তিকালে আমরা সবাই সচেতন থাকব, নিরাপদে থাকব, এটি আমাদের একমাত্র প্রত্যাশা। সবাই বাসায় থাকবে, বিনা কারণে তোমরা বাইরে বের হবে না, নিরাপদে থাকবে। তোমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর চতুর্থ বর্ষের ক্লাস আরম্ভ হওয়ার কথা ছিল আরো অনেক আগেই, কিন্তু দেখো, এই মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদের শ্রেণীকক্ষেও আনতে পারছি না, আমরাও বেরোতে পারছি না, আমরাও যেতে পারছি না। তো কবে এই মহামারী শেষ হয় সেটা আমরাও নিজেরাও জানি না। তো যখন এই মহামারী অবস্থা কেটে যাবে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তোমাদের খুব দ্রুতই পরীক্ষার দিকে হয়তো বা ধাবিত করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কারণে আমাদের এই সময়ের পড়াশোনা নিয়ে আসলে সবাই আমরা খুব একটু উদ্বিগ্ন রয়েছি। কিভাবে সেশন কভার করা যাবে, সিলেবাস কভার করতে হবে, এই নিয়ে আমাদের একটু দুশ্চিন্তা রয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা। যে কারণে আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর সৈয়দ জাফর আলী স্যার আমাদেরকে আদেশ দিয়েছেন তোমাদেরকে এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে পড়াশোনায় একটু জড়িত রাখা। তোমরা যেন হতাশ না হয়ে যাও, এই সময়টা তোমরা একটু পড়াশোনার সঙ্গেও তোমরা একটু পার করতে পারো, তার জন্যই আমরা এই ক্ষুদ্র প্রয়াসটুকু নিয়েছি। তোমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমেও তোমরা দেখো, ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে তোমরা দেখো, সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্ধ। লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছি। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যে কারণে আমরা এই অবস্থায় আসলাম। সবার তৃতীয় বর্ষের পরীক্ষা ভালো হয়েছে এই প্রত্যাশা আমার আছে, এটা ব্যক্ত করি। তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের চতুর্থ বর্ষে মোট কোর্স 10টি। এর মধ্যে 9টি কোর্স হলো থিওরিটিক্যাল, যেগুলো তোমরা পরীক্ষার হলে গিয়ে অ্যাটেন্ড করবে, আর একটি কোর্স হলো ভার্বাল, মৌখিক পরীক্ষা। আমরা মৌখিক বোর্ড করব, তোমরা আসবে, তোমাদের প্রশ্ন করব। আমরা ভিতরের শিক্ষকরা যারা আছি, ইন্টারনাল শিক্ষক যারা আছি, এরাও থাকবে, এবং বাইরে থেকে এক্সপার্ট আসবেন 2 জন, ওনারাও থাকবেন। প্রশ্ন করা হবে, তুমি উত্তর দিবে, তোমার নাম্বার এখানে দেওয়া হবে। তো মৌখিক পরীক্ষাটা মূলত তোমাকে পরীক্ষার হলে গিয়ে অ্যাটেন্ড করতে হবে না, এটা আমাদের সামনে আমাদের ডিপার্টমেন্টে বসে তোমরা অংশগ্রহণ করবে। তো যে বাদবাকি যে 9টি থিওরিটিক্যাল কোর্স রয়েছে, এই কোর্সগুলো আমি তোমাদের আগেই এই পেজে নাম লিখে দিয়েছি। আমি তোমাদের সঙ্গে থাকব ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সটি নিয়ে। এই কোর্সটি একটি ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল একটা মিক্সিং কোর্স। পুরো কোর্সটি মনে করো এটা ফিনান্স বেসড একটি কোর্স, এটা ফাইন্যান্স রিলেটেড একটি কোর্স। এর মধ্যে অঙ্ক রয়েছে, থিওরি রয়েছে। তো বেশিরভাগ সময় অঙ্কটা একটু বেশি পরিমাণে থাকে, থিওরিটা একটু কম থাকে, তাই তোমরা এটাকে ফুল ম্যাথ কোর্স হিসাবে তোমরা গণ্য করবা। তো এই কোর্সের নাম হলো বিনিয়োগ বিশ্লেষণ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা। বিনিয়োগটা কি আগে আমরা এটা একটু বুঝবো, জানবো। বিনিয়োগটা কি? বিনিয়োগটা হলো যে আমরা যা আয় করি, আয়ের সবটুকু আমরা খরচ করি না বা ভোগ করি না,
কিছু অংশ আমরা ভবিষ্যৎ ভোগের জন্য রেখে দিই। এই ভবিষ্যৎ ভোগের জন্য আমরা আয়ের যে অংশটা রেখে দিই তাকে আমরা বলবো সঞ্চয়। এভাবে ক্ষুদ্র 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 সঞ্চয় যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় যখন সঞ্চিত করতে থাকবো, একটা সময় দেখা যাবে এই সঞ্চিত অর্থের পরিমাণ অনেক বড় হয়ে যায়। একটা বড় ভলিউমে আমার টাকা সঞ্চয় হয়ে যায়। যখন ভলিউমটা একটু বড় হয় বা ফিগারটা একটু বড় হয়, সঞ্চয়ের পরিমাণটা বড় হয়, তখন আমরা এই সঞ্চিত অর্থগুলো কোনো একটি নিরাপদ জায়গাতে আমরা বিনিয়োগ করতে পারি অধিক আয়ের আশায়। তাহলে আমরা বলতে পারি আমাদের সঞ্চিত অর্থ অধিক আয়ের আশায় আমরা যেখানে টাকাটা ইউজ করব সেই অবস্থাটাকে আমরা বলবো বিনিয়োগ। বিনিয়োগের সংজ্ঞাটা আমরা দুইভাবে দিতে পারি। অ্যাকাউন্টিং এর দিক থেকে বিনিয়োগের সংজ্ঞাটা একরকম, ফাইন্যান্সের দিক থেকে বিনিয়োগের সংজ্ঞাটা একরকম। অ্যাকাউন্টিং এর দিক থেকে বিনিয়োগ বলতে বোঝানো হয় কোনো সম্পদ ক্রয় করা, মেশিন কেনা, বিল্ডিং কেনা, জমি কেনা ইত্যাদি জিনিসগুলোকে আমরা বিনিয়োগ বলে থাকি। ফাইন্যান্সের দিক থেকে বিনিয়োগ বলবো যে আমরা আমাদের সঞ্চিত অর্থগুলো আমরা শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেটে, স্টক মার্কেটে গিয়ে আমরা আমাদের টাকা দিয়ে শেয়ার কিনবো, ডিবেঞ্চার কিনবো, বন্ড কিনবো, অপশন কিনবো, কন্ট্রাক্টস কিনবো, এই বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা কিনতে পারি। এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলা হয়। আর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ক্রয় করার জন্য আমরা যা খরচ করব, যা ব্যয় করব, সেগুলোকে আমরা বিনিয়োগ বলবো। তো এই বিনিয়োগ বিশ্লেষণ অ্যান্ড পোর্টফোলিও ব্যবস্থাপনা বা বিনিয়োগ বিশ্লেষণ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা এই কোর্সের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে এর মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারটি হলো ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ। আমি বিনিয়োগ নিয়ে কিছু কথাবার্তা বলবো। একটু আগে আমরা বলেছি বিনিয়োগটা কি, যে আমাদের সঞ্চিত অর্থ আমরা কোনো এক জায়গাতে বেশি আয়ের আশায় আমরা ইউজ করব, এটি আমরা বিনিয়োগ বলবো। ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা তোমার ভবিষ্যতে প্রয়োজন হবে, তবে এখন নয়, এটা দরকার হবে এখন থেকে ধরো 3 মাস পর। তাহলে এই 10,000 টাকা তোমার 3 মাস পরে দরকার হবে, কিন্তু এখন তোমার কাছে আছে, তুমি টাকাটা কি করবা? কেউ আছে আমি শুধু ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখি, বা আমার ট্রাঙ্কের মধ্যে আটকায় রাখতে পারি, বা আলমারির মধ্যে আটকায় রাখতে পারি। এই বিভিন্ন কাজ আমরা করতে পারি। তো এইগুলা না করে যদি আমরা একটা কাজ করতে পারি, যে এই 10,000 টাকা দিয়ে আমি শেয়ার মার্কেট থেকে 10,000 টাকার শেয়ার কিনে রাখলাম, 3 মাস পরে যখন আমার টাকার প্রয়োজন পড়বে তখন আমি এই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে তৎক্ষণাৎ টাকাটা কালেকশন করে এনে আমি আমার কাজ করতে পারবো। তো ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যে কোনো সময় তোমার প্রয়োজনীয় টাকা তুমি কালেকশন করতে পারবা তোমার শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করে দিয়ে। শেয়ার যে কোনো সময় বিক্রি করা যায়, তো বিক্রি করে দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় টাকা তুমি ওখান থেকে কালেকশন করে নিতে পারো। তাই আমাদের এই 10,000 টাকা দিয়ে যদি আমরা শেয়ার কিনে রাখি, 3 মাস পরে শেয়ারগুলো বিক্রি করে দিয়ে আবার আমাদের টাকা কালেকশন করে নিয়ে আমরা আমাদের প্রয়োজন আমরা মেটাতে পারি। এই যে আমি শেয়ার কিনে 3 মাস আমি এখানে রাখলাম, তাহলে আমার এই বিনিয়োগটা আমি এখানে হোল্ড করে রাখলাম 3 মান্থস। এই 3 মাস আমরা আমাদের বিনিয়োগটাকে এখানে হোল্ড করে রেখেছি। 3 মাস পরে এই 10,000 টাকার শেয়ার অথবা বিক্রি করলাম 10,500 টাকা। এই যে 10,000 টাকা বিনিয়োগ করেছিলাম, যখন আমি এটাকে ফেরত নিয়ে এসেছি তখন আমি 10,500 টাকা পাইলাম। তাহলে আমার রিটার্ন হলো কত? 10,500 টাকা। 10,000 টাকায় রিটার্ন হয়েছে 10,500। তাহলে 1 টাকায় কত টাকা রিটার্ন আসলো? এটি আমাদের দরকার হতে পারে। এটাকে বলা হবে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, সংক্ষেপে বলবো HPR। আমরা যে সময়টুকু আমরা আমাদের টাকাটাকে ইউটিলাইজ করেছি সেই সময়টুকুর
পর আমরা কি পরিমাণ টাকা আমরা রিটার্ন পেলাম, এটাকে আমরা 1 টাকায় কনভার্ট করব। এটাকে বলবো আমরা HPR বা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এখন দেখো, এই যে রিটার্নটা আসার পর, টাকা ফেরত আসার পর আমরা দেখতে পারি আসলে আমার এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট লস হয়েছে। শেয়ার বা ডিবেঞ্চার তুমি কিনে বিক্রি করতে গেলে যেমন লাভও হয় সেরকম লসও হতে পারে, এটা মাথায় রাখবা। তাহলে লাভ হইলে কত পার্সেন্ট লাভ হইলো, লস হইলে কত পার্সেন্ট লস হইলো, এটা বের করার জন্য আমরা আর একটা কাজ করব, সেটাকে বলবো হোল্ডিং পিরিয়ড ইল্ড, HPY, এটা বের করব। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি দুটি জিনিস বের করব। একটা হলো বিনিয়োগ করলে কত সময়ের জন্য বিনিয়োগ করলাম এবং সেই বিনিয়োগ থেকে আমার কত টাকা রিটার্ন আসলো সেটা বের করব HPR এর মাধ্যমে। আর সে আয়টা আমার কত পার্সেন্ট বা ক্ষতি হলে কত পার্সেন্ট ক্ষতি হলো সেটি বের করব HPY এর মাধ্যমে, হোল্ডিং পিরিয়ড ইল্ডের মাধ্যমে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এই যে সমস্যাগুলো সমাধান করাবো, সেই সমস্যার সমাধানগুলো আমি এখানে আলোচনা করব। আলোচনা করার পর আমি সেটি আবার তোমাদের এই পেজে আপলোড করে দেব। তোমরা মেহেরবানি করে আমার এই কথাগুলো সবাই ভালোভাবে মনোযোগ সহকারে শুনবা এবং এই সমস্যাগুলো তোমরা সুন্দরভাবে সমাধান করবা। যে কারো যদি কোথাও কোনো সমস্যা হয়, যদি বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমি তোমাদের সমস্যার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। আমি পরবর্তী লেকচারে তোমাদের একটি অঙ্ক সমাধান করাবো। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।